আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো কেন আপনার ইনফিনিক্স নোট 40 ফোনটা নেওয়া ঠিক হবে না। এই ফোনটা যেমন ভালো দিক রয়েছে ঠিক তেমনি কিছু খারাপ দিকও রয়েছে। সো এই বিষয়গুলো আমি মনে করি আপনাদের জানা দরকার, কেননা যখন আমরা একটা স্মার্টফোন কিনি তখন সেই ফোনটা সবারই টার্গেট থাকে যে 2 থেকে 3 বছর একদম আরামসে ব্যবহার করব, যেন কোনো প্রকারের কোনো সমস্যা হয় না। ইনফিনিক্স নোট 40 প্রো এই স্মার্টফোনের যেমন কিছু ভালো দিক রয়েছে ঠিক তেমনি খারাপ দিক রয়েছে। আমরা রিসেন্টলি দেখেছি যে বাংলাদেশের প্রায় সব ইউটিউবারই একদিনে এই ফোনটার রিভিউ পাবলিশ করছে, যেহেতু ইনফিনিক্স আগে থেকেই প্ল্যান করে রাখছিল সবাই একদিনে রিভিউ সার্ভিস। তো এটা একটা অনেক ভালো আইডিয়া। ইন্টারন্যাশনালি আমরা দেখে আসতেছি যে অনেক রিনাউন্ড ব্র্যান্ড স্যামসাং, অ্যাপেল, ওয়ান প্লাস তারা কিন্তু এই কাজটা করে থাকে। সো এই বিষয়টা একটা সাধুবাদ জানানোই যায় যে সব রিভিউয়ার একদিনে রিভিউটা দিয়েছে। সো এই ফোনটার খারাপ দিকগুলো কী কী, কি কি ব্যাড সাইড রয়েছে, কি কি একদম বাজে দিক রয়েছে, একদম কিছু কিছু দিক রয়েছে একদমই বাজে, যেগুলো আসলে মানে মেনে নেওয়া যায় না। সো প্রথমে আমরা এই ফোনটার কিছু টেকনিক্যাল স্পেসিফিকেশনের কথা বলি যে এই ফোনে আপনারা কী কী পাচ্ছেন। এই ফোনের প্রধান আকর্ষণ হলো ডিসপ্লেটা। এর ডিসপ্লেটা হলো একটি কার্ভ অ্যামোলেড প্যানেল। এটা কিন্তু সুপার অ্যামোলেড না, আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এটা একটা কার্ভ অ্যামোলেড প্যানেল। এবং এটা এর যে কার্ভনেস সেটা কিন্তু খুবই ম্যাসিভ আকারের। স্যামসাং গ্যালাক্সি S7 এস অথবা 8 এস যে মানে যেই পরিমাণে কার্ভনেস ছিল একই পরিমাণে কার্ভনেস আপনি এই ইনফিনিক্স নোট 40-তে পেয়ে যাবেন। সো যারা কার্ভ ডিসপ্লে পছন্দ করেন আমার মতো তারা কিন্তু এর কার্ভনেসটা দেখলেই কিন্তু এর প্রেমে পড়ে যাবেন। আর এর ডিসপ্লে রিফ্রেশ রেট কিন্তু 120 হার্টজ, কাজেই একটা খুব স্মুথ ইফেক্ট পাবেন। তবে আপনি যদি মনে করেন যে স্যামসাংয়ের যেরকম ডিসপ্লের কোয়ালিটি হয়ে থাকে সেই রকম যদি আপনি আশা করেন তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ বোকার সঙ্গে বাস করছেন, কেননা স্যামসাংয়ের একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লের পিপিআই হয় অনেক বেশি, 466 এরকম। বাট এই ফোনটার ডিসপ্লে পিপিআই কিন্তু 300 বা 300 সামথিং। সো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। শার্পনেসের ঘাটতি পাবেন, কালারেও কিছুটা আপডাউন থাকবে। তবে যেহেতু বাজেট রেঞ্জের ফোন 30 থেকে 33 হাজার টাকার ভিতরে, সো ওখানে তো কস্ট কাটিং হবে। সো এর ডিসপ্লেটা খুবই সুন্দর। সো ডিসপ্লেটা নিয়ে আসলে বলার কিছু নাই। এই বাজেটে এই রেঞ্জে এই ধরনের ডিসপ্লে দেওয়াতে ইনফিনিক্স একটা থ্যাঙ্কস পায়। এতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। তবে এটা কিন্তু অরিজিনাল 108 মেগাপিক্সেল না। আমরা এর আগেও দেখছি যে পিক্সেল বাইন্ডিংয়ের সাহায্যে কিন্তু ক্যামেরার যে মেগাপিক্সেল সেটা কিন্তু বাড়ানো যায়। সো এখানেও দেখা যায় যে একটা 12 অথবা 16 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করে সেটাকে পিক্সেল বাইন্ডিং করে তারা 108 মেগাপিক্সেল বানিয়ে দিয়েছে। এটাতে পেয়ে যাচ্ছেন 6 128 এবং 8 256 ভার্সন, যা দিয়ে আপনি মোটামুটি সব ধরনের মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এটাতে রয়েছে মেডিয়াটেক হেলিও G99 একটা চিপসেট। এটা বেসিক্যালি একটা 4G চিপসেট। যেহেতু এটা একটা অ্যামোলেড প্যানেল কাজেই এটাতে পেয়ে যাচ্ছেন অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট, এবং এর ফিঙ্গারপ্রিন্ট স্পিড কিন্তু মোটামুটি ভালোই ফাস্ট। আর এটাতে পেয়ে যাচ্ছেন 70 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা কিন্তু সবসময় 70 ওয়াট নেবে না। যখন এই ফোনটা 10% অথবা 5%-এর ব্যাটারি নেমে আসবে তখনই কিন্তু এর ম্যাক্সিমাম আউটপুটটা নেবে। বাট যখন এটা 50% হয়ে যাবে দেন কিন্তু 70 ওয়াট আর টানবে না, তখন দেখা যায় যে 20 থেকে 25 ওয়াট সর্বোচ্চ টানতে পারে। আর ইনফিনিক্স নোট 40 প্রোতে পেয়ে যাচ্ছেন স্টোরি স্পিকার, যেটা JBL টিউন করা, এবং এর সাউন্ডটা কিন্তু মোটামুটি বেশ ভালোই লাউড। আর স্টোরি হওয়ার কারণে সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো। মানে আমরা তো স্পেস শুনলেন, বেসিক একটা স্পেস দিলাম, অত ডিটেইলে আমরা এখন যাব না। এবার আমরা দেখি যে এর ভালো দিকগুলো কি কি আছে। সো ভালো দিকগুলো বলতে আমি প্রথমেই বলছি যে এর যে অ্যামোলেড কার্ভ প্যানেলটা সেটা কিন্তু একদম ম্যাসিভ লেভেলের কার্ভ, দেখতে খুবই প্রিমিয়াম লাগে। আর যে ডিজাইনটা কিন্তু মোটামুটি একটু অন্য রকমের করা হয়েছে, ভেগান লেদার দিয়ে করা হয়েছে, যেটা আমরা রিয়েলমির কিছু ফোনে দেখছি আগে যে ওরা ভেগান লেদার দিয়ে নিয়ে আসছে। এই ফোনটারও সেম একই কোয়ালিটির গ্রিন কালার দিয়ে আসছে। ডিজাইনের ব্যাপারটা ঠিক মেয়ে পছন্দ করার মতো। এক মেয়ে কিন্তু দেখা যায় যে এক মেয়ে আমার পছন্দ হবে ওই মেয়ে আপনার পছন্দ হবে না, বা আর এক মেয়ে যার পছন্দ হবে আর এক অন্য মেয়ে কিন্তু তার পছন্দ হবে না। সো ডিজাইনের ব্যাপারটা যার যার পার্সোনাল ব্যাপার। সো এই বিষয়টা আপনাদের উপর ছেড়ে দিব। তবে আমার কাছে পার্সোনালি ডিজাইনটা কিন্তু মোটামুটি বেশ ভালো লাগছে। তবে এর ক্যামেরা বামটা আমার কাছে ভালো লাগে। এই ফোনে ব্যবহার করছে ওয়্যারলেস চার্জিং, যেটা অ্যাকচুয়ালি বাজেট রেঞ্জে দেখা যায় না। ওয়্যারলেস চার্জিংয়ের সাথে আবার ইনফিনিক্স কিন্তু একটা ম্যাক্সেভের মতো একটা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে দিচ্ছে, যেটা মনে হয় যে আমার 4000 থেকে 5000 মিলি অ্যাম্পিয়ার ম্যাক্সিমাম হতে পারে। এটা দিয়ে আপনি ওয়্যারলেস চার্জ করতে পারবেন। 7.5 ওয়াট ম্যাক্সিমাম আউটপুট নিবে এই ফোনটা। দেখা যায় যে অন্যান্য ফোন চার্জারই দেয় না, যেহেতু অ্যাপেল, স্যামসাং ফ্ল্যাগশিপ ফোনগুলো। বাট এখানে ইনফিনিক্স একটা চার্জারের সাথে একটা এডিশনালি পাওয়ার ব্যাঙ্ক দিচ্ছে, যেটা ওয়্যারলেস। তো এই ব্যাপারটা একটা পজিটিভ সাইড। আর এই ফোনটাতে 70 ওয়াটের যদি ফাস্ট চার্জ সাপোর্ট করে, সো আপনি খুব দ্রুত আপনার ফোনটা 0 to 100% চার্জ করতে পারবেন অনেক ফাস্টলি। আর এটাতে ব্যবহার করা হয়েছে যেহেতু 5000 mAh-এর ব্যাটারি, তো বলা যায় যে আপনি একটা খুব ভালো মানের একটা ব্যাকআপ পাবেন। এই ফোনের সাউন্ড নিয়ে কথা বলতে গেলে এই ফোনের যে সাউন্ড আউটপুট সেটা কিন্তু খুবই সুন্দর, মোটামুটি ক্লিয়ারই আসে, যেহেতু বাজেট রেঞ্জের একটা ফোন। আর এর সাউন্ড যেহেতু JBL টিউন করছে, সো মোটামুটি বেশ ভালো মানের একটা আপনারা সাউন্ড পেয়ে যাবেন। যদিও আমি ফোনটা হাতে পাইনি, কিছু রিভিউ দেখে বুঝলাম যে না, এর সাউন্ড নিয়ে আসলে কমপ্লেন করার কোনো জায়গা নেই। কারণ অন্যান্য ফোনে দেখা যায় যে কিছু কিছু ফোন আছে রিয়েলমির 30-35 হাজার টাকার রেঞ্জে তারা একটা সিঙ্গেল মোনো স্পিকার দিয়ে থাকে। বাট ইনফিনিক্স নোট
40 এখানে স্টোরি স্পিকার দিয়েছে, সে এটা একটা ভালো দিকে বলা যায়। আর এটাতে কিন্তু আপনারা আইআর বেস রিমোট কন্ট্রোলের যে সিস্টেমটা, আমরা শাওমির প্রায় প্রত্যেকটা ফোনেই কিন্তু আইআর বেস রিমোট কন্ট্রোল রয়েছে, অর্থাৎ আপনি চাইলে আপনার এই স্মার্টফোনটা কিন্তু রিমোট হিসেবে ব্যবহার করতে পারবেন, সেই ফিচারটাও এখানে রয়েছে। তো ভাইয়া এখন তো সুন্দরের ভালো দিক, তো এবার আমরা এর কিছু জঘন্যতম খারাপ দিক নিয়ে আমরা কথা বলি। প্রথমেই আসি এর ক্যামেরা নিয়ে। এর যে ক্যামেরা, এটাতে ব্যবহার করছে 108 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা, ভালো, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। তবে ভাই এর পিছনে যে আরও দুইটা এডিশনালি ক্যামেরা দিয়ে রাখছেন, ও দুটোর কাজ কী? আপনার এখানে আলট্রা ওয়াইড কেন ক্যামেরা দেন নাই? যেহেতু 30 থেকে 33 হাজার টাকার বাজেট রেঞ্জের একটা ফোন, তো এই ফোনে কিন্তু অবশ্যই একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া দরকার। এখনকার মানুষ কিন্তু আর বোধাই নাই যে আপনারা ওই রকম দুইটা ক্যামেরা দিয়ে রাখবেন এক্সট্রা, মানুষজন ইউজেবিলিটি বুঝবে না। সো এই ব্যাপারটা আসলে আপনাদের বোঝা উচিত যে আপনার একটা রেপুটেড ব্র্যান্ড, সো আপনারা এইখানে সেই যে দুইটা ক্যামেরা দিয়ে রাখছেন শুধুমাত্র শো অফের জন্য। সো বলা যায় যে এই ফোনে শুধুমাত্র একটাই মেইন ক্যামেরা রয়েছে, যেটা 108 মেগাপিক্সেলের, আর ফ্রন্টে রয়েছে একটা ক্যামেরা। সো বেসিক্যালি আপনি ব্যাকে পাবেন একটা ক্যামেরা, ফ্রন্টে পাবেন একটা ক্যামেরা, আর পিছনে যে দুইটা দেখেন, দুইটা ওগুলো বেসিক্যালি ডামি ক্যামেরা, ওগুলোর অ্যাকচুয়াল কোনো ইউজেবিলিটি নেই বলে আমার মনে হয়। সো যেহেতু এটা একটা 30 থেকে 33 হাজার টাকা রেঞ্জের ফোন, এখানে যদি একটা 8 মেগাপিক্সেলেরও একটা আলট্রা ওয়াইড ক্যামেরা দিত তাহলেও কাজ চালানো যেত। যেহেতু এটাতে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নেই, যারা ফটো তুলতে চান তাদের জন্য বেসিক্যালি এই ফোন নিতে গেলে অবশ্যই ভেবে দেখবেন। আর এর যে ভিডিও কোয়ালিটি, এর ভিডিও কোয়ালিটি আমি যা দেখলাম কিছু কিছু রিভিউয়ারের যে ভিডিও, এর ভিডিও কোয়ালিটি কিন্তু আশানুরূপ ভালো না। আপনি যদি ভ্লগ করতে চান বা কোনো জায়গায় যে ভিডিও করতে চান, আপনি কিন্তু এই ক্যামেরা দিয়ে সেই পরিমাপের রেজাল্ট পাবেন না। যে দাম দিয়ে আপনি কিনবেন সেই পরিমাণ এটা আউটপুট দেয় না। আর ভিডিও স্টেবিলাইজেশন যদি ইনফিনিক্স দাবি করতেছে এখানে ওয়াইএস আছে, এর ওয়াইএসটা কিন্তু শুধুমাত্র ছবি তোলার কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ ছবি তোলার সময় যদি আপনার হাতটা কোনোভাবে শেক করে, সেই শেকটা এটা রিমুভ করতে পারবে, কিন্তু ভিডিওর ক্ষেত্রে এর ওয়াইএস কিন্তু কোনো কাজে দেয় না। শুধুমাত্র ভিডিওর ক্ষেত্রে ইআইএসটাই কাজে দেয়। এখন আমি আপনাদের একটা স্যাম্পল দেখাচ্ছি এর ইআইএসটা কেমনভাবে কাজ করে। আপনি হাতলে যখন ভিডিও করবেন তখন কিন্তু এর ইআইএসটা মানে ইউজ করা যায় না। ভিডিওর যে ফুটেজটা আর ভিডিওর যে কালার কোয়ালিটি, এটা নিয়ে কিন্তু কেউই কথা বলে নাই। ভিডিওর স্টেবিলাইজেশন বা ভিডিওর ওভারঅল যে ডিটেলের ঘাটতি আছে, এই ব্যাপারগুলো নিয়ে কোনো কাউকেই আমি কথা বলতে দেখলাম না। সো আপনি যদি ভিডিও করার জন্য একটা ফোন কিনতে চান অথবা ফটোগ্রাফি করার জন্য, তাহলে আমার মনে হয় যে আপনার এই ডিভাইসটা না নেওয়াই বেটার হবে। এবার এসে প্রসেসর নিয়ে, এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G99, যেটা একটা 4G চিপসেট 6 ন্যানোমিটারের। কিন্তু এই বাজেটের রেঞ্জে এই চিপসেট অ্যাকচুয়ালি মানা যায় না, কেননা দেখা যায় যে 18-20 হাজার টাকার ফোনেও এই চিপসেট ব্যবহার করা হয়। যেহেতু এটা 30 থেকে 33 হাজার টাকা দামের একটা ফোন, কাজে এই চিপসেট এখানে কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কিন্তু একটা পারফরমেন্স সেন্ট্রিক বা গেমিং বা হাই পারফরমেন্স বা মিডিয়াম পারফরমেন্সের চিপসেট না, এটা বলা যায় যে মিডিয়ামের থেকে ডাউনগ্রেড কোয়ালিটির একটা চিপসেট। কাজেই আপনি তো 5 পাচ্ছেনই না। আর এর যে পারফরমেন্স কী পরিমাণ স্টেবল থাকবে কিছুদিন ব্যবহার করার পর, সেটা যখন এটা হাতে আসবে, যখন আপনি এটা 6 মাস 8 মাসের মতো ব্যবহার করবেন, দেন আপনি বুঝতে পারবেন যে কীরকম পারফরমেন্স দেয়। তো ইনফিনিক্স যে এখানে একটা লোয়ার লেভেলের চিপসেট ব্যবহার করছে, আমার কাছে এই ব্যাপারটাও ভালো লাগে না। এখানে যদি তারা একটা 5G চিপসেট ব্যবহার করতো তাহলেও কাজ চালানো যেত, বাট এই চিপসেটটা এই দামে চল ভাই মানা যায় না। আর এই ফোনে ওয়্যারলেস চার্জার ব্যবহার করছে, পাশাপাশি একটা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্কও দিয়ে দিয়েছে। সেটা একটা ভালো দেখতে হবে। এর যে ওয়াট, সেটা কিন্তু মাত্র 7.5 ওয়াট। সো আর এই 7.5 ওয়াট কিন্তু ওয়্যারলেস চার্জিংয়ে যখন আপনার আউটপুট দেবে, এটা দেখা যাচ্ছে 5 ওয়াট 4 ওয়াটের মতো আউটপুট দেবে। কিন্তু এটাও আউটপুট দেবে কখন? যখন ফোনটা 20% বা 25%-এর নিচে চার্জটা থাকবে, তখন যখন এই ফোনটার চার্জ 50% বা 60% থাকবে, তখন কিন্তু এটা ম্যাক্সিমাম আউটপুটে পাওয়ারটা টানবে না। সো এখানে এই গ্রেডের একটা ওয়্যারলেস চার্জিং ব্যবহার না করে তারা যদি মিনিমাম 15 ওয়াটের সাপোর্ট দিত তাহলে ভালো হতো। আর ওয়্যারলেস চার্জিংয়ের ক্ষেত্রে কিন্তু সবসময় একটা ব্যাক সাইড থাকে, কেননা আমরা দেখছি যে অ্যাপেলের ক্ষেত্রে বা স্যামসাংয়ের ক্ষেত্রে ওয়্যারলেস চার্জিং ফিচারটা থাকলেও অনেক ইউজার কিন্তু ব্যবহার করে না, কেননা ওয়্যারলেস চার্জিং ব্যবহার করলে ফোন গরম হয়ে যায়। আর এর চার্জিং যে কোয়ালিটি, ওয়্যারলেস চার্জার দিয়ে আসলে বাংলাদেশের কতজন লোক চার্জ দেয় আমার জানা নেই, তবে আমি কিছুদিন ব্যবহার করছিলাম আমার আইফোনে। সো ওখান থেকেই বুঝছি যে এই চার্জারগুলো ফোনের জন্য না ব্যবহার করাই ভালো। আর বাজেট ওয়াইজ ফোনে যদি ওয়্যারলেস চার্জিং সিস্টেম ব্যবহার করা হয়, সেখানে কিন্তু ভালো মানের যে কয়েলগুলো থাকে ওয়্যারলেস, সেগুলো কিন্তু ব্যবহার করা হয় না। কাজেই যখন আপনি ওয়্যারলেস চার্জিং সিস্টেম বা ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবেন, তখন আপনার ফোন অতিরিক্ত গরম হওয়ার ফলে ফোনের যে পারফরমেন্স, সেটাও কিন্তু একটা ড্রব্যাক করার সম্ভাবনা থাকে। আর একটা কথা, এটা আসলে ভালোও না খারাপও না, কেননা আমরা ইতিমধ্যে দেখে আসতেছি যে অনেক ফোনে মেমোরি কার্ড স্লট থাকে না, তাই এই ফোনেও কোনো প্রকারের কোনো মেমোরি কার্ড পাচ্ছেন না। সো আপনি যদি এক্সট্রাভাবে মেমোরি কার্ড ইন করাতে চান, সেটা করতে পারবেন না। সো গাইস,
এটাই ছিল বেসিক্যালি ইনফিনিক্স নোট 40 প্রোর ভালো এবং খারাপ দিকগুলো। যেহেতু এই ফোনটা এখন পর্যন্ত কনজুমার ওয়াইজে রিলিজ হয় নাই, আমি এই ভিডিও ছাড়া পর্যন্ত, কাজেই ইন ডিটেলে বলা সম্ভব হবে না। যখন এই ফোনটা রিলিজ পাবে তখন আমি এটা হাতে ধরে ইন ডিটেল আরও আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। কাজেই আমার সাজেশন থাকবে ফোনটা এখন না কিনে কিছুদিন অপেক্ষা করে তারপরে কিনুন। কেননা একটা ফোন যখন বাজারে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে সব ইউটিউবারদের দিয়ে কিন্তু একবারে এই ফোনটার প্রমোশন করানো হচ্ছে। বেসিক্যালি এটা একটা অ্যাড ছিল। তো যখন ওই ফোনটা কোনো কাস্টমার কিনবে আমার আপনার মতো বা অন্যান্য ইউটিউবাররা যখন পাবে তখন আপনার একটা অনেস্ট রিভিউ পাবেন। সো আমার সাজেশন থাকবে আপনারা এখনই ফোনটা না কিনে মিনিমাম 1 থেকে 1.5 মাস পরে ফোনটা কিনুন, আগে দেখুন মানুষের ইউজেবিলিটি কেমন। সো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর টেক রিলেটেড বিভিন্ন কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।